নমস্কার দর্শক বন্ধুরা, স্বাগত আছি আপনাদের সবাইকে আমার চ্যানেলে, যার নাম আয়ুষ দ্য ফিল্মি বুক ক্লাব। আম, আপনাদের সামনে আমি একটা বিশেষ ভিডিও আনতে চলেছি। এইরকম কোনো ভিডিও আমি এর আগে আমার চ্যানেলে আনিনি। থাম্বনেল দেখে বুঝেই গেছেন, এটা বেসিক্যালি প্রি বুক ফেয়ার হল ভিডিও। এই ধরনের একটা বুক হল করার কারণটা প্রথমে বলি। এবার আমি ভেবেছি মানে খুব সিলেক্টেড বই কিনবো, মানে আমার স্ট্যান্ডার্ডে সিলেক্টেড বই বইমেলা থেকে কিনবো আর কি। তো হয়তো বুক ফেয়ার যে হলটা হবে সেটা মেগা বুক হলই হবে, মানে দুটো পার্টে হয়তো হতে পারবে, ততটুকুই বই আমি কিনবো এবং সেই বইগুলোকে বিস্তারিতভাবে আলোচনা করব আপনাদের সামনে। কিন্তু তার বাইরে কিছু বই আছে, সেগুলোকে আমি আগেই কিনে নিয়েছি। এর দুটো কারণ রয়েছে এর পেছনে, এই ডিসিশনটা নেওয়ার পেছনে। আমি একটা প্ল্যান্ড অ্যাপ্রোচ নেওয়ার চেষ্টা করছি। মানে ভেবে রেখেছি যে যে বইগুলো কিনবো বইমেলা থেকে সেগুলো স্মরণীয় বই কিনবো, মানে সংগ্রহ উপযুক্ত বই কিনবো, যে পড়লাম তারপরে ভালো লাগলো না, তারপরে আবার বিক্রি করে দিলাম বা ডিসকার্ড করে দিলাম বা গিভ অ্যাওয়ে করে দিলাম। সেই ধরনের বই চেষ্টা করব না কেনার। ইম্পালসে পড়ে কোনো বই চেষ্টা করব না কেনার। বইটা সম্পর্কে ভালোভাবে জেনে তবেই বইমেলায় বই কিনবো এবং বইমেলাতে গিয়ে সেই বইগুলোই কিনবো যেগুলো বইমেলাতেই রিলিজ হবে। তার আগে রিলিজ হওয়া নতুন বই কিনবো না। সেগুলোকে আমি আগেই কিনে নিয়েছি মোটামুটি আমার উইশ লিস্টে যেগুলো ছিল। আপনারা যারা এই বইগুলো কেনেননি, আপনারা এই উইশ লিস্ট বানিয়ে নিতে পারেন এই বইগুলো দেখে। আমার বিশ্বাস এই প্রত্যেকটি বই খুব স্ট্যান্ডার্ড বই এবং নিজের নিজের জনরায় খুব ইম্পর্টেন্ট কিছু বই। আরেকটা কারণ হচ্ছে যে গতবার আমি এত বই কিনেছিলাম গত ২ বছর, যে তারপরে আমার বেশ ফ্রোজেন শোল্ডারের প্রবলেম হয়ে গিয়েছিল, কারণ আমি বইমেলা ভ্লগও বানাই, যেটা আপনারা সকলে জানেন। এবং সেখানে আহ, এতগুলো বইয়ের ভার, তাছাড়া ক্যামেরার গ্যাজেটের ভার, সেটা আমার এই কাঁধটা আর কি সহ্য করতে পারেনি। এবং পরে ফ্রোজেন শোল্ডারে একটা ছোট প্রবলেম দেখা দেয়, যেটা পরের দিকে গিয়ে অনেকটাই বড় হয়ে যায়। এখনো কিন্তু মাঝে মাঝে আমার কাঁধের কিছু পোর্শনে আহ হঠাৎ করে ব্যথা করে ওঠে। আমাকে ফিজিওথেরাপিস্ট দিয়ে সেটা সারাতে হয়েছিল। কাজেই এবার চেষ্টা করেছি যে প্রথম ২ দিন যখন ভিড়টা অপেক্ষাকৃত কম থাকে, সেদিনই কিছু মোটা বই নিয়ে নেব। তারপরে ছোট ছোট করে বই নিয়ে খেপে খেপে নিয়ে নেব, যেহেতু আমার বাড়ির খুব কাছেই বইমেলা হয়, সল্ট লেকেই। কাজেই চেষ্টা করব যে আহ, মোটামুটি ৭ দিন, মানে ৬-৭ দিন গিয়ে খেপে খেপে বইগুলো নিয়ে আসা। তো এই প্রি আপনারা কিন্তু জানাবেন যে এই প্রি বুক ফেয়ার হলটা আপনাদের কেমন লাগলো। অনেকটা নিশ্চিত যে আপনাদের ভালো লাগবে, কারণ আপনাদের একটা উইশ লিস্ট বানাতে এই ভিডিওটি সাহায্য করবে। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আমার এই নতুন ভিডিও। বইটির কথা বলবো, এই বইটির নাম হচ্ছে পেত্নী সমগ্র। এটা একটা বলতে পারেন ভূতের গল্পের একটি সমগ্র, এবং ভূত না বলে পেত্নী বলাই ভালো। আমরা সবাই জানি পেত্নী হচ্ছে মানে সব মেয়ে ভূত বা মহিলা ভূত, তাদের নিয়েই এই সমগ্রটি কম্পাইল করা হয়েছে। বিখ্যাত সব লেখকদের কিন্তু আহ, এখানে লেখা রয়েছে। তার মধ্যে কয়েকটি আমার পড়া, কিন্তু সংগ্রহ করা ছিল না বা হারিয়ে গেছিল সেই বইগুলো। এটা একসঙ্গে সংগ্রহ করা হয়েছে, সেজন্যই মূলত এটি কিনেছি আমি। এখানে হেমেন্দ্র কুমার রায় থেকে শুরু করে, বুদ্ধদেব বসু থেকে শুরু করে, অখিল নিয়োগী, মোহনলাল গঙ্গোপাধ্যায়, অসমঞ্জ মুখোপাধ্যায়, প্রেমেন্দ্র মিত্র, মুরারি মোহন বিট, ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়, সমরেশ মজুমদার থেকে শুরু করে শুভ মানুষ ঘোষ, সুচিত্রা ভট্টাচার্য, শ্যামল দত্ত চৌধুরী, বামাপ্রসাদ মুখোপাধ্যায় লেখা এখানে রয়েছে। তাহলে বুঝতেই পারছেন যে একটা পুরো ওয়াইড স্পেকট্রাম কিন্তু এই বইটা কভার করছে। যারা ভূতের গল্প পড়তে ভালোবাসেন এবং ভূতের উপন্যাসের থেকে ছোট গল্পগুলো পড়তে বেশি ভালোবাসেন, তারা অবশ্যই এই পেত্নী সমগ্রটা সংগ্রহ করতে পারেন। বুক ফার্ম এটি প্রকাশ করেছে। এর মুদ্রিত মূল্য হচ্ছে ৪৯৯ টাকা এবং এটি প্রকাশ করেছে বুক ফার্ম। আলেকজান্ডার ডুমার লেখা সহস্র এক প্রেত রজনী, আহ এর ভাষান্তর করেছে সংযুক্তা দাস। আলেকজান্ডার ডিউমা, আলেকজান্ডার ডিউমা, আই হোপ আই এম প্রোনাউন্সিং ইট রাইট, বিকজ এনার নামের প্রোনাউন্সিয়েশন নিয়ে প্রচুর বিতর্ক আছে।
তো আলেকজান্ডার দুমা উনি অনেক ক্লাসিক্স লিখেছেন। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ক্লাসিক যদি বলতে হয় তাহলে দ্য কাউন্ট অফ মন্টি ক্রিস্টো ওনার লেখা। আমি জানতাম যে উনি মূলত তখনকার সমাজ নিয়ে বা ইতিহাস নিয়ে, ঐতিহাসিক চরিত্রদের নিয়েই উনি উপন্যাস লেখেন। কিন্তু উনি যে এত সুন্দর গথিক হরর লিখতে পারেন এই আইডিয়া আমার ছিল না। আমাকে একজন বলেন যে উনি লেখেন, ওনার ইংরেজিতেও একটি এরকম সংকলন রয়েছে, কিন্তু তার দাম প্রচুর, মানে অগ্নিমূল্যই বলা চলে। তো তখন আমি অন্তরীপের এই বইটির কথা জানতে পারি এবং জানতে পারি যে এটি বইমেলার অন্যতম একটি আকর্ষণ। তো এটাও আমি সংগ্রহ করেছি। এর মধ্যে মোট অনেকগুলি গল্পই রয়েছে, যেটা আমি আগেই বললাম অন্তরীপ থেকে এটি প্রকাশ করা হয়েছে। ৩৭৫ টাকা এর মুদ্রিত মূল্য। সুবিনয় দাস এর প্রচ্ছদ এঁকেছেন। এখানে আলেকজান্ডার দুমার ব্যাপারেও বলাও হয়েছে, অনুবাদক একটি কৈফিয়ত দিয়েছেন এবং এখানে প্রথম অধ্যায় এভাবে করে রয়েছে, যেমন ফন্টানে অক্স রোজাস এর পথে। এবং এখানে একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, আপনারা দেখতে পারেন এই এখানে ঠাকুমার ঝুলির মতো, মানে প্রথম যে অক্ষরটা সেটাকে খুব অর্নামেন্টাল ভাবে সাজানো হয়েছে, তা একটা ভিনটেজ বইয়ের লুক দিচ্ছে। অন্তরীপের প্রোডাকশন আমি বলবো খুবই ভালো। একটা মোটামুটি নতুনই প্রকাশক তারা, তো তারা কিন্তু খুব ভালো কাজ করছেন। এই বইটিকে আপনারা আপনাদের উইশ লিস্টে রাখতে পারেন। আমার বিশ্বাস যে বইটা একটা ভালো অনুবাদ হয়েছে, যেটা একটু দুষ্প্রাপ্য বই বাজারে, মানে ভালো অনুবাদ, বিদেশি সাহিত্যের ভালো অনুবাদ, কিন্তু এটা আমার মনে হচ্ছে ভালো হয়েছে। এরপরে আমি বলবো সৌমিত্র বিশ্বাসের লেখা তখন কুয়াশা বইটি নিয়ে। এটিও বইমেলায় মানে খুবই জনপ্রিয়তা পাবে আমার বিশ্বাস। বুক ফার্ম থেকে এটি বেরিয়েছে, কিছুদিন আগেই বেরিয়েছে। আপনাদেরকে আমি প্রকাশ কালটাও বলে দিচ্ছি, জানুয়ারিতেই বেরিয়েছে। প্রচ্ছদ হচ্ছে অর্ক চক্রবর্তীর। সৌমিত্র বিশ্বাস আপনারা সবাই জানেন, উনি হেরুক লিখে সবাইকে চমকে দিয়েছিলেন বেশ কিছু বছর আগে। তারপরে উনি ভাষা কুহকিনী বলে একটি বই লেখেন, যেটা বুক ফার্ম থেকেই বেরিয়েছিল। বইটির ব্যাপারে এখন কিন্তু শোনা যায় না, কিন্তু সিন্ধু সভ্যতার যে ভাষা বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন যে হরফ, তাই নিয়ে একটা যুগান্তকারী কাজ ছিল, একটি থ্রিলার ছিল এই ভাষা কুহকিনী। আমার ব্যক্তিগতভাবে বইটি ভীষণই পছন্দের একটি বই। তারপরে উনি দশরূপা বইটি লিখেছেন, যেটা আমার খুব ভালো লেগেছিল। আমার যে বইটি ওনার খুব একটা ভালো লাগেনি সেটা ব্যাপারে বলছি না, কিন্তু সেটাও একটা হরর উপরে একটা অ্যাটেম্প্ট ছিল, কিন্তু এটা আমার মনে হয় খুব ভালো হবে। এখানে মোটামুটি ৩টে বড় গল্প রয়েছে বলতে পারেন। শেষেরটি বোধহয় উপন্যাস, মহুল কোটের রাজকাহিনী, এটা উপন্যাস। চন্দ্র কুহেলি আর বজ্রগিরি এ দুটো বড় গল্প। এটা ইন্টার রিলেটেড বলেও মনে হচ্ছে, মানে গল্প আর উপন্যাসগুলো। প্রচ্ছদটা বেশ আকর্ষণীয় প্রচ্ছদ। আর আমার মনে হয় যে সৌমিত্র বিশ্বাসের কলমের জাদু আবার চলবে। এবং এখানে আমি একটা জিনিস জানতে পারলাম, উনি নাকি প্রাণিক হিলিং করেন। তো এই বইটা একটা বিস্তারিত রিভিউ দেওয়ার আমার কিন্তু ইচ্ছে রয়েছে। দেখা যাক কবে পড়ি, আবার কবে রিভিউ দিই। এরপর আমি এমন একটা বই নিয়ে কথা বলবো যে বইটা কিন্তু আমি অলরেডি প্রায় পড়ে ফেলেছি, মানে ওই একটা দুটো পর্ব রয়েছে আর কি। আসলে বইটা হাতে নিয়ে নাড়াচাড়া করতে করতে এত চিত্তাকর্ষক মনে হলো যে আমি এর মধ্যে ডুবে গেলাম, এবং লেখক নিজে কিন্তু আমাকে এই বইটা হাইলি রেকমেন্ড করেছিলেন। লেখকের নাম হচ্ছে কৌশিক দাস, যার শক্তিরূপেণ বইটি নিয়ে আমার একটা রিভিউ, পূর্ণাঙ্গ রিভিউ রয়েছে। এবং গত বছর আমি ওনার শয়তানের মা বইটি আমার বুক রেকমেন্ডেশন লিস্টে হাইলি রেকমেন্ডেবল বলেছিলাম। উনি কিন্তু থ্রিলারের জগতে নতুন হলেও একটি নতুন দিগন্তই নিয়ে এসেছেন বলা চলে। এটি স্মেল অফ বুকস থেকে বেরিয়েছে। নিমিখ গাঙ্গুলির প্রচ্ছদ এবং ৩৯৯ টাকা এর মুদ্রিত মূল্য। এই প্রচ্ছদটা আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে, মানে প্রচ্ছদটার মধ্যেও একটা রহস্য রয়েছে। মানে মনে হচ্ছে যে প্রচ্ছদটা আমাদেরকে বলছে যে এই প্রচ্ছদটার অন্তর্নিহিত মানে যদি বুঝতে চাও তাহলে উপন্যাসটা ঝটপট পড়ে ফেলো, এরকম একটা ব্যাপার আছে। মানে একটা আকর্ষণীয় ক্ষমতা রয়েছে প্রচ্ছদটার ভেতরে। আর সেজন্যই বোধহয় আমি এটা পড়তে শুরু করে দিয়েছিলাম। এটুকু বলতে পারি যে মানে
কৌশিক দাস এবারও পাঠকদের ডিসঅ্যাপয়েন্ট করেননি। অসাধারণ একটি উপন্যাস, এটুকুই আমি এখন বলবো, পরে বিস্তারিত রিভিউ আমি দেব। এরপর আমি আসছি দীপচক্র বাবু বা শুভদীপ চক্রবর্তীর লেখা একটি বই নিয়ে। বইটির নাম হচ্ছে কলকাতা মার্ডার্স। এটি প্রকাশ করেছেন একলব্য। একলব্য কিন্তু বেশ ভালো কাজ করছেন এবং এখানে এর মুদ্রিত মূল্য 290 টাকা। প্রচ্ছদ হচ্ছে অস্মিতা পালের এবং এটি ওনার দুই পুলিশ ডিটেকটিভের মধ্যে একজন অভিরাজ সেনের মানে কয়েকটি রহস্য গল্পের একটি সংকলন। রহস্য গল্প না বলে উপন্যাস বা বড় গল্পের সংকলন বলাই ভালো হবে। এর মধ্যে স্মেল অফ ডেথ, মার্ডার অ্যাট হোটেল রিগেল, মিসিং লিঙ্ক আর আক্রোশ, এই 4টি গল্প উপন্যাস রয়েছে। প্রসঙ্গত বলে রাখি, এই মধ্যে 2টি গল্প আছে যেটি নিয়ে আমি আলোচনা করেছি আমার পূজাবার্ষিকী নিয়ে করা ভিডিওগুলোতে। কেননা এই দুটো গল্পই পূজাবার্ষিকী বা পূজা সংখ্যায় বেরিয়েছিল। ভালো বই, আপনারা এটা অবশ্যই উইশ লিস্টে রাখতে পারেন। এরপর বলবো একটি বই নিয়ে, যে বইটির প্রোডাকশন কোয়ালিটি আমাকে ভীষণ ইমপ্রেস করেছে। বইটির নাম হচ্ছে মজনতালী সরকার, লিখেছেন রোহন রায়। রোহন রায়ের কিছু লেখা আমি কিশোর ভারতীতে পড়েছি এবং পড়ে আমার ভালো লেগেছিল, তাই এই বইটা মূলত অর্ডার করে দিয়েছিলাম। এর অলঙ্করণ কৃষ্ণেন্দু মণ্ডলের, প্রকাশ করেছেন পত্রভারতী এবং মুদ্রিত মূল্য হচ্ছে 425 টাকা। এটি একটি পলিটিক্যাল থ্রিলার এবং কিছুটা একটা সিরিয়াল কিলিং এর ব্যাপারও রয়েছে বলে মনে হচ্ছে। ব্লাডটা আপনাদেরকে পড়ে শোনাই, তাহলে বুঝতে পারবেন যে মজনতালী সরকার এটার নাম কেন। 2013 সালের আগস্ট মাস, একই রাতে শহরের একাধিক জায়গায় ঘটে যায় নৃশংস কয়েকটি হত্যাকাণ্ড। প্রতিটি অকুস্থলে পাওয়া যায় চিরকুট, যাতে লেখা ধর্ষকের শাস্তি মৃত্যু। চিরকুটে হত্যাকারীর নামও পাওয়া যায়, মজনতালী সরকার। পরদিন খবরের কাগজে এই একই হত্যাকারীর নামে বেরোয় আশ্চর্য এক বিজ্ঞাপন, যেখানে দাবি করা হয় আগামী 12ই সেপ্টেম্বর হরিয়াপুকুর ধর্ষণ মামলার আসামিকে আলিপুর জেলের মধ্যে হত্যা করা হবে। উপেন্দ্র কিশোরের গল্পের বিখ্যাত চরিত্রের নামের আড়ালে কেই অজ্ঞাত পরিচয় এথিক্যাল খুনি। সোশ্যাল মিডিয়ায় এই নামে ভাইরাল হয়ে যায় ক্যাটউম্যানের কায়দায় পোশাক পরা মুখোশধারী এক নারীর ছবি। কলকাতা ও সংলগ্ন শহরতলি জুড়ে শুরু হয়ে যায় তার উৎপাত। তদন্তভার আসে সিআইডির হাতে। বুঝতে পারছেন, এটা বেশ টান টান থ্রিলার লেখক লিখেছেন। এই বইটা আমার মনে হয়েছিল যে আগে থেকেই কিনে রাখা ভালো, কারণ বইটি যখন প্রকাশ হয়ে গেছে তো বইমেলায় এটিকে নিয়ে ব্যাগের ভার বাঁধানোর কোনো প্রয়োজন নেই। আগেই কিনে নিয়েছি, আর 2-3 পাতা আমি এটা পড়েও ফেলেছি বাই দ্য ওয়ে, এবং আমার কিন্তু এখন অবধি যতটুকু পড়েছি দারুণ লাগছে। মানে ঠকিনি আর কি এই স্ট্র্যাটেজিটা করে। তো এটারও একটা বিস্তারিত রিভিউ দেওয়ার আমার ইচ্ছে রইল। এরপর কথা বলবো একটা খুব ওয়েল মার্কেটের এবং খুব ভালো কোয়ালিটির প্রোডাকশনের বই নিয়ে। বইটির নাম হচ্ছে অশরীরী শরীর এবং এটি হিমাদ্রি কিশোর দাশগুপ্তর লেখা কয়েকটি সুপার ন্যাচারাল গল্পের কালেকশন বলতে পারেন, পিওরলি হরর নয়, কিন্তু সুপার ন্যাচারাল তো অবশ্যই। এর প্রোডাকশন কোয়ালিটি ভীষণ ভালো, হাতে নিয়ে খুব সুন্দর একটা ফিলিং হচ্ছে। আর এর প্রচ্ছদ লিখেছেন সুবিনয় দাস, মুদ্রিত মূল্য 450 টাকা বা 450 টাকা। বইটি নবকুমার বসুকে উৎসর্গ করা হয়েছে এবং এর মধ্যে একটি গল্প অলরেডি অডিও স্টোরি হিসেবে কিন্তু অনেকেই শুনে ফেলেছেন। তাছাড়া এই বইয়ের সঙ্গে হিমাদ্রি কিশোর দাশগুপ্ত একটি চিঠি পাঠকদের দিয়েছেন, না বলা অতিপ্রাকৃত আত্মকথন বলে এই চিঠিটির হেডিং রয়েছে। হিমাদ্রি কিশোর দাশগুপ্তেরই হাতের লেখা এটি রয়েছে। এটা একটা ইউনিক জিনিস মার্কেটিং করার জন্য, এবং প্রি বুকিং করেছেন তারা প্রত্যেকে কিন্তু এই চিঠিটা পেয়েছেন। এই ধরনের সুপার ন্যাচারাল গল্প হিমাদ্রি কিশোর দাশগুপ্ত খুবই ভালো লেখেন, এ নিয়ে কোনো সংশয় নেই, এবং আমি তো ভীষণই এক্সাইটেড এই বইটা পড়ার জন্য। এই বইটার মধ্যেও আমি একটা গল্প পড়ে ফেলেছি, বাকি গল্প পড়ার সময় পাইনি, সেটা নাম হচ্ছে কাকজ্যোৎস্না। এই বইটি নিয়েও আমি বইমেলার মধ্যেই একটা সিরিজ করব, যেটার নাম হচ্ছে বইমেলার টাটকা বই।
তো সেই বইগুলোর মধ্যে এই বইটাও থাকবে। এই বইটি আপনারা বইমেলায় পাবেন, দেশ পাবলিকেশনের স্টলে। আমার মনে হয় যারা এই ধরনের গল্প ভালোবাসেন, যারা একটু ডার্ক ফ্যান্টাসি ভালোবাসেন, সুপার ন্যাচারাল স্টোরিজ ভালোবাসেন, তারা এইটাকে উইশ লিস্টে অবশ্যই রাখতে পারেন। আমার মনে হয় অলরেডি অনেকেই রেখে ফেলেছেন। এরপর একটা অন্য রকমের বইয়ের কথা বলবো, একদম অন্য রকমের বই। বইটির নাম হচ্ছে দূর আকাশের আখরে। লেখক হচ্ছেন তৃণাঞ্জন চক্রবর্তী। এটি সৃষ্টিসুখ থেকে বেরিয়েছে এবং এর মূল্য হচ্ছে 499 টাকা। আর প্রচ্ছদ হচ্ছে পার্থ প্রতিম দাসের আঁকা। এই বইটা একটা সেমি ফিকশনের মতন মনে হয়েছে আমার, যতটুকু ব্লার বা উল্টে পাল্টে দেখে যতটুকু বুঝলাম। সলিল চৌধুরী যখন সলিল চৌধুরী মানে সলিল চৌধুরী হয়ে ওঠেননি, তখন তার ছোটবেলাটা বা তার কম বয়সে তার জীবনটা কিভাবে কেটেছিল, এটা এক ধরনের আত্মকথন মতন করে সাজিয়ে লেখক বলার চেষ্টা করেছেন। খুবই ওয়েল রিসার্চড বলেও মনে হচ্ছে আমার। এবং সলিল চৌধুরীর সাংগীতিক জীবন সম্পর্কে আমরা হয়তো কম বেশি অনেকেই জানি, কিন্তু ওনার ছোটবেলাটা যে চা বাগানে কেটেছিল, সেই চা বাগানে থাকা তার সঙ্গীত জীবনে কতটা প্রভাব ফেলেছিল, ছোটবেলাটা কেমন ছিল তার, তিনি ছোটবেলায় কেমন ছিলেন বা তিনি কৈশোরে প্রথম যৌবনে কেমন ছিলেন, সেটার একটা ডকুমেন্টেশনের মতো আমার মনে হয়েছে। বাকিটা তো বইটা পড়লে বুঝতে পারবো। আম এটি আপনাদের উইশ লিস্টে রাখতে পারেন। বিশেষ করে যারা পুরনো বাংলা গান বা পুরনো হিন্দি গান শুনতে ভালোবাসেন এবং ফিল্ম নিয়ে যাদের ইন্টারেস্ট রয়েছে, তারা অবশ্যই এটি সংগ্রহ করতে পারেন, উইশ লিস্টে রাখতে পারেন। এই বইটা আমি দেখাবো আপনাদের, সেটা হচ্ছে ইঁদুর কল। এটা ইন্দ্রনীল সান্যালের লেখা। পত্রভারতী থেকে এটি বেরিয়েছে। কিছুদিন আগে কোথাও একটা আমি কমেন্ট পড়লাম লেখকের, যে এটা উনি অনেক বছর আগে ভেবে লিখেছিলেন। এটার মধ্যেও কিন্তু একটা পলিটিক্যাল অ্যাঙ্গেল রয়েছে এবং এটা খুব আশার কথা আমার মতে। বাংলা সাহিত্যে যে পলিটিক্যাল থ্রিলার লেখা হচ্ছে বা স্প্যানিশ থ্রিলার লেখার চেষ্টা করা হচ্ছে এবং অনেকাংশে লেখকরা যে সফল হচ্ছেন, এটা একটা আনন্দ সংবাদ। কারণ থ্রিলারের একটা পার্টিকুলার গোত্রকে ধরে আর কত লিখবেন লেখকেরা, তাই না? আর মেডিকেল থ্রিলার এখন অনেকেই লিখছেন, যদিও ইন্দ্রনীল সান্যালই বলা যেতে পারে মেডিকেল থ্রিলারের জনক, কিন্তু সেটাও তো অনেকে লিখছেন। কিন্তু এটার মধ্যে একটা পলিটিক্যাল থ্রিলারের ছায়া পেলাম, সেটা খুবই আশাব্যঞ্জক। এবং এটা একটা খুব, আমার একটা খুব প্রিয় সিরিজ, ওনার খুব একটা আন্ডাররেটেড সিরিজ, সুনীল সেন সিরিজ বলা যেতে পারে। তো ওনার কিছু গল্প আমি আনন্দ মেলায় পড়েছি, প্রতিদিনে বেশ কিছু বেরোতো। ওনার সেই হাসি খুশির ইয়েগুলোর মতন করে বেরোতো আর কি, ছড়াগুলোর মতো, অয় অজগর আসছে তেরে আমটি আমি খাবো পেরে, আমসূত্র বলে ওনার একটা আনন্দ থেকে বই আছে, আপনারা পড়ে দেখতে পারেন। এটা কিন্তু মেডিকেল থ্রিলার গুলোর থেকে ফ্লেভারে অনেকটাই আলাদা। মানে ইনফ্যাক্ট আমরা মনে হবে যে দুটো আলাদা মানুষ এই এগুলো লিখেছেন। এটা কিন্তু ইন্দ্রনীল সান্যালের একটা বৈশিষ্ট্য। ওনার প্রথমা বলে একটা ক্যারেক্টার আছে, সেটা একদম পুরোপুরি একটা স্পাই থ্রিলারের মতন। সেটার সঙ্গে এটা এবং এটার সঙ্গে যে ওনার ইন্ডিপেন্ডেন্ট মেডিকেল থ্রিলার গুলো আছে, পুরোই তিনটেরই ফ্লেভার খুব আলাদা। তো তিনটে সাবজনরাই উনি খুব দক্ষতার সঙ্গে সামলাচ্ছেন। এছাড়া ওনার সামাজিক গল্পগুলোও খুব ভালো। কাজেই উৎসাহী পাঠকেরা এটাকে উইশ লিস্টে অবশ্যই রাখতে পারেন। শেষ যে বইটির কথা বলবো, বইটি কিছুদিন আগেই বেরিয়েছে, মানে মাস 2 আগে বেরিয়েছে। বইটির নাম হচ্ছে মৃত্যু যখন দুবার আসে। দেবাবতী মুখোপাধ্যায়ের লেখা, দ্বীপ প্রকাশন থেকে এটা বেরিয়েছে। ওনার অত্যন্ত জনপ্রিয় দুটি চরিত্র, রুদ্র ও প্রিয়ম সিরিজের একটি লেখা। বোঝাই যাচ্ছে যে এটা একটা হিস্টোরিক্যাল থ্রিলার, ওনার অন্যান্য বইগুলোর মতনই। তো এখানে আহ প্রসঙ্গত বলে রাখি যে এটা কিছু ছোট একটা ভার্সন এবার বসুমতীতে বেরিয়েছিল। সেটা পড়েই আমার খুব ভালো লেগেছিল। তো আমার মনে হয়েছিল যে পুরোপুরি উপন্যাস আকারে যখন বেরোবে আমি নিশ্চয়ই পড়বো। যদিও এখনো পড়া হয়ে ওঠেনি এটি, এবং অর্ডার দিতে আমার একটু দেরি হয়ে গেছে। আহ তবে এটুকু বলতে পারি যে বইয়ের বিষয়বস্তু খুবই ইন্টারেস্টিং। বাংলায় হওয়া বা তখনকার দিনে ভারতবর্ষে হওয়া একটি প্র্যাকটিস, এবং সেটার কাল্ট ছিল, সেটা কি আবার ফিরে এসেছে এই নিয়েই মোটামুটি গ্লানির ভবতি ভারত, যেটা লেখিকার লেখা উপন্যাস।
আন্দাজ 2020 বা 21 সালে বেরিয়েছিল, তার সঙ্গে এটা একটি সংযোগ রয়েছে। কাজে কেউ যদি না পড়ে থাকেন এবং এটা কিনতে চান, তাহলে আগে ওটা পড়ে নিলে আপনার বেশি সুবিধে হবে। এটুকু বলতে পারি। এটুকু আমি কোথাও শুনেছি। আমি কিন্তু বইটা এখনো পড়িনি। যাই হোক, আমার যেহেতু ওটা পড়া আছে, আমার পড়তে তো সুবিধে হবে। আপনারা যারা পড়েননি, পড়ে নিতে পারেন, তারপর এটা নিতে পারেন। এটা দ্বীপ প্রকাশনের স্টলে শিওর শট পাওয়া যাবে বইমেলাতে। এবং এর মুদ্রিত মূল্য হচ্ছে ৳275 এবং প্রচ্ছদটি চমৎকার হয়েছে। প্রচ্ছদটি এঁকেছেন স্বর্ণাভ বেরা। কেমন লাগলো আমার এই ভিডিও? নির্দ্বিধায় জানাতে ভুলবেন না। আহ, এই ভিডিও আহ, আশা করি এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে। তাহলে আমার ভ্লগ কিন্তু আসছে, আপনারা দেখতে ভুলবেন না। এবং এর সাথে একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট করে রাখি, আমার আরেকটি চ্যানেল রয়েছে যার নাম হচ্ছে এভরিডে ভাইবস বা ফুড অ্যান্ড বিয়ন্ড। এই চ্যানেলেও কিন্তু বইমেলার অন্যান্য দিকগুলো নিয়ে ভ্লগ হবে। মানে ধরুন খাওয়া দাওয়া বা অনেক হ্যান্ডিক্রাফটের জিনিস বিক্রি হয় বইমেলাতে, আম, এবং বইমেলার জেনারেল ভাইব যেটা, সেটা নিয়ে একটা ভ্লগ ওই চ্যানেলেও দেওয়ার চেষ্টা করব। ওই চ্যানেলটা মূলত একটি লাইফস্টাইল ভ্লগ। কাজেই আপনারা যদি ট্রাভেল, লাইফস্টাইল, খাওয়া দাওয়ার ব্যাপারে জানতে চান, নতুন নতুন খাবার আউটলেটের ব্যাপারে জানতে চান, তাহলে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজ তবে এই পর্যন্তই থাক। আবার হাজির হয়ে যাব বইমেলা ভ্লগ নিয়ে বা হয়তো অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। শুভরাত্রি। টাটা।